শাহবাগের গণজাগরণ আজকে 18তম দিন অতিক্রম করছে। আজকের দিনে আবার ইসলাম এবং সমমনা দলগুলোর যে কর্মকাণ্ড সেটাও আমরা দেখলাম প্রতিবেদনে। এগুলো মিলিয়ে যদি একটা বিশ্লেষণ করেন বর্তমান রাজনীতি কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ। আমি আসলে প্রায় 20 দিন দেশে ছিলাম না, কিন্তু প্রতিদিনই আমি শাহবাগের যে গণজাগরণ প্রত্যেকটা একদম প্রথম দিন থেকেই আমি ফলো করছিলাম। আসলে আমার কাছে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি দেখছিলাম যে প্রথম যেদিন এই গণজাগরণটা দেখি, তরুণ হিসেবে আমি পুলকিত ছিলাম যে অ্যাটলিস্ট বাংলাদেশের ইয়াং জেনারেশনরা এখানে এসেছেন। এবং যুদ্ধাপরাধীর বিচার তো সবারই, আমরা পলিটিক্স যারা করি, আমরা যখন দেখতে পাচ্ছিলাম যে এটা নিয়ে পলিটিক্স হচ্ছে, সেটার ব্যাপারে আমাদের অবজেকশন ছিল। বাট আমরা মুক্তিযুদ্ধ হয়েছে তাই আমি পার্থ আজকে এমপি হয়েছি, আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান, মানে এই ব্যাপারে এখানে কোনো সেকেন্ড কথা নেই। বাট কেন জানি আমার মনে হচ্ছিলেন, এই যে আমার সামনে ব্লগার ভাই যিনি বসা, পিয়াল সাহেব, এরা তো সবাই সাধারণ মানুষ, এরা তো পলিটিশিয়ান না। সাধারণ মানুষরা এখানে এসে এই জিনিসটা চাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার এটার একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়েছেন বা সাপোর্ট করেছেন, বাথরুম বসিয়ে দিয়েছেন, রাস্তা বন্ধ করে দিয়েছেন, ডাজন্ট ম্যাটার। বাট আই হ্যাভ সিন, আমি নিজে পার্সোনালি টেলিভিশনে ওই ফেসেস দেখেছি যারা জীবনে কোনোদিন পলিটিক্স করেনি, সাধারণ মানুষরা এখানে আসছে, আমি এটা না বলছি না। কিন্তু কোথায় জানি আমি দেখছিলাম, আমি পার্সোনালি প্রথম থেকে বিলিভ করি যে আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতার কারণেই কিন্তু উবায়দ ভাই আজকে এই জিনিসটা। সো আমি প্রথম থেকে কোনো রাজনীতিবিদেরই ওখানে যাওয়া সাপোর্ট মনে করি নাই, যে আমাদের ব্যর্থতায়। অনেকে বলে না তৃতীয় শক্তি কোনটা, প্রথম 2-3 দিনের আন্দোলন আমি কিন্তু মনে করেছিলাম সেটা তৃতীয় শক্তি, এটাই তৃতীয় শক্তি, অন্য কোনো তৃতীয় শক্তি আমাদের লাগবে না। কিন্তু পাশাপাশি কেন জানি আমার মনে হচ্ছিল যে ব্লগাররা বা অনেকেই বুঝতে পারছিল না, কিন্তু তারা কিন্তু পলিটিসাইজ হয়ে যাচ্ছে। আপনি দেখুন, একটা সিম্পল উদাহরণ দেই, আজকে কিন্তু যেই গণজামাতটা হলো বা যেই মারামারি বা তাণ্ডব যেটাকে আপনি বলেন, এটা কিন্তু একটা অন্য ইমোশন হয়েছে। প্রথমত এটা ইসলামিক দল, যেটাতে জামাত টেকনিক্যালি লিড দিচ্ছে বা সামনে আছে, বাট এটা ইসলামিক দল। সেকেন্ড, এটা জানি কেমন একটা আস্তিক নাস্তিকের একটা যুদ্ধ কিন্তু চলে গিয়েছে। এখন কিন্তু আর যুদ্ধাপরাধীর বিচার ওখানে নেই। এখন আমার কথাটা হলো, আমি এটা বলছি না কে আস্তিক কে নাস্তিক, কে কি বলছে না বলছে, রাজীব কি লিখেছে না লিখেছে, কোনটা রাইট কোনটা, বাট ওই পারসেপশনটা কিন্তু ক্রিয়েট করতে সক্ষম হয়েছে, যার কারণে কিন্তু এই তাণ্ডবগুলি চলছে। তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি পলিটিসাইজ হয়ে যাচ্ছে আমার কথা হচ্ছে, এবং মেইন ফোকাস থেকে চলে আসছে জিনিসটা। তো আমার মনে হচ্ছে যে এটার যে জিনিসটা ছিল যে সিম্পল, যে আমরা যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই এবং ভাই ফাঁসি দিবে, আমরা চলে আসবো, আমি মনে করি it was rather pure, rather than এরপর থেকে কিন্তু অনেক পলিটিক্যাল স্টেটমেন্টের মধ্যে দিয়ে চলে আসছে। এবং এই আজকে যেটা আপনি দেখছেন, এটা শুধুমাত্র ওই রাজনীতিবিদরা ঢুকে গিয়েছে এবং এটা নিয়ে এখন শুধুমাত্র রাজনীতি হচ্ছে, আর কিছুই না। এই উত্তরই আমি একটু খুঁজতে চাইবো মোহাম্মদ আরাফাত, যিনি আন্দোলনের শুরু থেকে ছিলেন। মাননীয় সংসদ সদস্য যেটা বলার চেষ্টা করছেন, এই আন্দোলনটা রাজনীতিকরণের খপ্পরের মধ্যে পড়ে যাচ্ছে কিনা, সেই ব্যাপারে যদি সংশয় ব্যক্ত করেছেন। আমার দ্বিমত আছে। মূল কথা হচ্ছে, প্রথম থেকেই এই মুভমেন্টটা, এই আন্দোলনটা কিন্তু রাজনৈতিক আন্দোলনই ছিল। হয়তো এটা নির্দলীয়, দল নিরপেক্ষ এবং নন পার্টিজান ছিল, কিন্তু অবশ্যই রাজনৈতিক ছিল। যে ব্লগাররা বা যারা এটা ইনিশিয়েটিভ নিয়েছে, সেই ব্লগারদের ব্লগ পোস্টগুলি আপনি পড়ে দেখেন, তারা পলিটিক্যালি কি পরিমাণ কনসিয়াস, তাদের ওই পোস্টগুলোর মধ্যে সে রিফ্লেকশন আছে। তারা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, বাংলাদেশের রাজনীতি কতটা বোঝে, কি পরিমাণ রিসার্চ ওয়ার্ক করে তারা এই কাজগুলি করেছে। এখানে অমির রহমান পিয়াল আছে, ওনার পোস্টগুলি আপনি পড়ে দেখতে পারেন। আই ডোন্ট হ্যাভ টু ফ্ল্যাটার এনিওয়ান, বাট আমি ফ্যাকচুয়ালি কারেক্ট একটা ইনফরমেশন দিচ্ছি। কাজে এই মানুষগুলি কিন্তু মানে দীর্ঘদিন ধরে এই মুভমেন্টের সাথে অনলাইনে এবং ডিজিটাল ওয়ার্ল্ডে তারা কিন্তু ছিল। এই প্রশ্নের উত্তর দেয়া, প্রশ্নের উত্তর খোঁজা, এবং এই আন্দোলন এবং জামাত শিবিরের যে আপনার অবস্থান আছে এই অনলাইনে, তাদের উত্তর দেয়া, তাদেরকে কাউন্টার করা এই আন্দোলনের মধ্যে ছিল। এবং এই কাদের মোল্লার ফাঁসির যোগ্য অপরাধ করার পরেও, যেটা আমি আগের প্রোগ্রামে বলেছি, আইনে যেখানে মৃত্যুদণ্ড বলা হচ্ছে, অথচ জাজ ডিসক্রিপশন অ্যাপ্লাই করে যে যাবজ্জীবন দিলেন, এইটা একটা স্ফুলিঙ্গর মতন কাজ করলো। সবাই কিন্তু একত্রিত হলো, কিন্তু তারা যে পলিটিক্যাল ম্যাচুরিটি দেখেছে, সেই ফাঁসি রায়ের সাথে সাথে খুব সঙ্গতভাবে একটা জিনিসকে তারা লিঙ্ক করেছে, সেটি হচ্ছে আসল সমস্যা তো আমাদের জামাত এবং শিবির, এবং তাদের ফুলে ফেপে বড় হয়ে ওঠে এদেশে। কাজে তারা যৌক্তিকভাবে তাদের নিষিদ্ধকরণ চাচ্ছে, কারণ ওয়ান্স অ্যান্ড ফর অল এটা যদি না হয়, বাংলাদেশের রাজনীতিতে এই সমস্যাগুলি থেকেই যাবে। এবং এখানে তাদের নিষিদ্ধ করার অনেকগুলি পয়েন্ট অফ ভিউ থেকে করা যেতে পারে। একটি যেমন সন্ত্রাসী সংগঠন হিসেবে আজকে তো প্রমাণিত, আলোচনা আমরা যাবো, যেটা আমি ওনার সঙ্গে যোগ করতে চাই। আমরা দেখেছি এখানে আওয়ামী লীগের নেতা যদি আমরা বলি হানিফকে কিন্তু কথা বলতে তারা যায়নি, আমি আসছিলাম কিন্তু কথা বলতে যায়নি। তার মানে কি একটা দলীয়করণের চেষ্টা ছিল, তরুণরা ঠেকিয়েছে। কিন্তু আমি এখানে এই চেষ্টার কথা তিনি হয়তো বলার চেষ্টা করেছেন। অ্যাবসলিউটলি দলীয়করণের চেষ্টা ছিল কি ছিল না, আই ডোন্ট নো, বাট ইট ওয়াজ ওপেন ফর অল। বাট যারাই ওখানে যে দলীয় বক্তৃতা দেওয়ার চেষ্টা করেছেন, কেউ কিন্তু ওয়েলকাম হননি, কোনো পলিটিশিয়ান হননি।
এবং আমি ওখানে দেখেছি সম্পূর্ণভাবে একটা বিশুদ্ধতা এবং পিউরিটির উপর দাঁড়িয়ে সে এই মুভমেন্টটা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং হয়েছে, এবং ওখানে চেতনাগতভাবে তারা একেবারে প্রচন্ডভাবে ক্লিয়ার ছিল কিসের জন্য তারা এখানে আছে, এবং সেই ম্যাচুরিটিও তারা দেখিয়েছে তাদের প্রত্যেকটি দাবির মধ্য দিয়ে। এবং আরেকটি বিষয় ব্যারিস্টার আন্দালি উঠেছেন, আমি বলতে চাই আস্তিক নাস্তিক যুদ্ধের যে বিষয়টি, ভেরি রাইটলি হি পয়েন্টেড আউট, এই দিকে কিন্তু ডাইভার্ট করার একটা অপচেষ্টা জামাত করছে, এবং এটা নতুন না, 71 সালে এক্স্যাক্টলি একই কাজ তারা করেছে, এবং বাংলাদেশের মানুষ কিন্তু সচেতন আছে। এবং আজকে মানে একেবারে ওলামা মাশায়েখ তাদেরকে নিয়ে যে তারা এটা করেছে, নট নেসেসারিলি, সামনে পিছে পুরো শিবির এবং জামাতের সন্ত্রাসী বাহিনী ছিল, তারা সিম্পলি একটা সন্ত্রাস ক্রিয়েট করার চেষ্টা করছে, এবং আজকে অ্যাবসলিউটলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। দেখেন আজকে তারা শহীদ মিনারকে অ্যাটাক করেছে, জাতীয় পতাকায় করেছে, এবং জাতীয় মসজিদকেও। আপনি যদি দেখেন, আমি সাম্প্রদায়িকভাবে বলতে চাই না, সেখানেও তারা অপমান আমি একটু করেছে। বিএনপির সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনির কাছে যাব। শাহবাগের আন্দোলন, আজকের ইসলামী সমমনা দলগুলোর যে কর্মকাণ্ড নিয়ে যদি আপনি কথা বলেন, এবং জামাতের নিষিদ্ধের দাবিটা অবশ্যই। জি ধন্যবাদ। শাহবাগের আন্দোলন আমাদের তরুণদের আন্দোলন। আমরা এবং আমাদের দল এই আন্দোলনে কিন্তু আপনারা যেই বাংলাদেশে যারা আন্দোলন করছেন আমরা তাদেরকে শ্রদ্ধা জানিয়েছি, এবং আমাদের দল থেকে বলেছে যে এটা খুব সেনসিটিভ। যে কথাটা জানা পার্থ বললেন যে রাজনৈতিক নেতাদের এখানে যাওয়ার কোনো আসলে দরকার ছিল না, এটা তারা তাদের আন্দোলন জনগণের আন্দোলনে যখন রূপ নেয় তখন ওটা ঠিক আছে। কিন্তু আমরা যখন দেখি, যেমন গতকালকের কথাটাই আমি বলতে চাই, যে অনেকেই বলছেন যে আপনি অপমানটাকে বলেছেন যে না বক্তৃতা দিতে দেন নাই, দলীয় কথা বলতে দেন নাই, কিন্তু আমরা যখন দেখি যে ওই আন্দোলনের যিনি চিফ তাকে কিন্তু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ছাত্রলীগ সংগঠনের নেতারা যখন দেখেছি যে বলে দিচ্ছেন এবং বলছে এখানে আবেগ কম আছে, এখানে আরেকটু আবেগ দিতে হবে। তারপরে যখন তারা বক্তব্য দিয়ে, আমি নিজে শুনেছি, লাইভে ছিলাম আমি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছে, আমিও একটা টকশোতে তাদের সাথে আমাদের সন্তানদের সাথে আমিও বলেছি এটা হচ্ছে স্বাধীনতার চেতনা, জয় বাংলা, এটা কোনো দোষের কথা না, এটা আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রতীক আমরা বলতে পারি। সেইখানে একটা দল সেটা ছিনতাই করে নিয়ে গিয়েছিল, সেই দলই তখন প্রথম ছিলেন ক্ষমতায়, আমি সেটাকে দোষের দেখি না। যেমন বিএনপিও জিন্দাবাদও কিন্তু একটা অন্য জায়গা থেকে আসছে, যেমন জয় বাংলাটা একটা চেতনা থেকে আসছে, জিন্দাবাদও একটা চেতনা থেকে আসছে, বাট সেইখানে আমাদের কোনো প্রবলেম ছিল না। কিন্তু কালকে আমি অনেকবার, শুধু কালকেই না, এর মধ্যেও আমি আরো 2-1 দিন দেখেছি জয় বঙ্গবন্ধুও বলা হয়েছে, এবং যেভাবে একটা স্লোগানকে ছিনতাই করে একসময় নিয়ে গিয়েছিল ঠিক সেইভাবে শাহবাগকেও আমি মনে করি ছিনতাই করে নিয়ে গিয়েছে। এখানে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে শাহবাগের আন্দোলনকারীরা, আমি আবারও বলছি, তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই বোন, তারা সবসময় বলেছে যে পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে আমরা ঘরে ফিরবো না। এবং কালকের যে তাদের শর্তগুলো ছিল তখন ওরকম ছিল না যে তারা কালকেই চলে যাবে, কিন্তু আমরা যখন সন্ধ্যায় টেলিভিশনের শিরোনামে দেখলাম হঠাৎ করে সেই প্রোগ্রাম বন্ধ। যে কোনো যুদ্ধে রণভঙ্গি দিলে কিন্তু যুদ্ধের 12টা বেজে যায়। আমি বলতে চাই যে তারা যে যার বুদ্ধিতেই হোক তারা যে রণভঙ্গি দিয়েছেন, সেই জন্য আর 4.5 লক্ষ মসজিদ যেখানে রাজীব চলে গিয়েছে আমাদের মধ্যে আর ফিরে আসবে না, এটাই ধ্রুব সত্য। সেই রাজীব যাওয়ার পরে বাংলাদেশের মানুষ খুব কিউরিসিটিওয়ালা মানুষ, বাংলাদেশের মানুষের কিউরিসিটিতেই কিন্তু সবাই ব্লগে ঢুকেছে, এবং ব্লগে ঢুকে যখন আস্তিক নাস্তিক, আমি নাস্তিক অনেককেই চিনি যারা কিনা অন্যের নাস্তিক মানে সে মানবতার ধর্মকে বিশ্বাস করে, তারা অন্য কারো ধর্মের প্রতি আঘাত করে না, কিন্তু ওখানে যখন দেখা গিয়েছে যে বিভিন্ন ধর্মকে আঘাত করা হয়েছে, আমি যেমন আমার প্রথম পরিচয় আমি বাংলাদেশি, কিন্তু আমার অস্তিত্ব আমি মুসলিম, আমি ইসলাম, আমার জীবদ্দশায় আমি আমার ইসলামের জন্য শেষ রক্তটুকু দিব, সেটা হচ্ছে ইসলামের স্বার্থে। যেমন আমি এখানে বলতে চাই যে বাতাস ছাড়া যেমন মানুষের জীবন চলে না, বাতাসের ক্ষেত্রে যেখানে মানে অনস্বীকার্য বাতাস আমাদের জীবনের আরেকটা অংশ, ঠিক পানিও আমাদের জীবনের অংশ। যখন আমরা পানি নিয়ে হিসাব করি তখন আমরা বাতাসের কথা ভুলি না, কিন্তু ওই মুহূর্তে পানিকেই মনে হয় সবচেয়ে বড়। তো আমি যখন মুসলমান, আমি যখন ইসলাম, বা আমি যখন হিন্দু, বা আমি যখন খ্রিস্টান, সেখানে কিন্তু তারা কিন্তু কোনো দলের কথা বলে নাই। আরেকটা জিনিস আমি বলতে চাই, 17 দিন কোনো ত্রিপিটক পাঠ হয় নাই, গীতা পাঠ হয় নাই, এবং কোরআন পাঠ হয় নাই, নামাজের বিরতি হয় নাই। 17 দিনের দিন হঠাৎ করে যারা বলেছেন যে আমাদের শুধু ধর্মনিরপেক্ষতার কথা, আমরাও তাদের সাথে একমত, রাষ্ট্রের জায়গায় ধর্ম থাকুক আমরাও চাই না, বাট 17 দিনের দিনে কি এমন হলো যে আমাদের সন্তানরা হঠাৎ করে ত্রিপিটক পাঠ শুরু করে দিলেন, ইসলামের জন্য কোরআন পাঠ শুরু করে দিলেন, নামাজের জন্য বিরতি দিলেন। এই 17 দিনের মধ্যে কিন্তু আরো বৃহস্পতিবার ছিল, শুক্রবারও ছিল, 2 সপ্তাহ 2.5 সপ্তাহ চলে গিয়েছে। তো সেই জায়গায় আমি বলি, এবং এইখানে আরেকটা কথা বলছি, সরিষাবাড়ি নুরু মৌলানা যখন
গণজাগরণ মঞ্চে থাকে, তখন তো আমাদেরও অবাক লাগে। তাহলে আমরা কি জামাতের বিচার চাই না যুদ্ধাপরাধীর বিচার চাই? নুরু মৌলানা নিশ্চয়ই কোনো মানে জামাত না, সে আওয়ামী লীগের নেতা এবং যুদ্ধাপরাধী। আমার বাড়ি জামালপুরে, যুদ্ধাপরাধী না শুধু, উনি সেই সময় ওখানের লিডার ছিলেন এবং পরবর্তীতে প্রথম জাতীয় পতাকা গাড়িতে উনিই লাগিয়েছিলেন। তো সেই জায়গায় যখন আমরা দেখি তারও মঞ্চে উঠে গিয়েছে, এবং বর্তমান সরকারের অনেক মন্ত্রী যখন যারা বড় বড় দায়িত্বে আছেন, আমার কাছে সেই নথিগুলো আছেন, মুক্তিযুদ্ধের সময় তারা কোনো না কোনো ভাবে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সাপোর্ট করেছেন। তো তাদের বিচারটা তো আগে হওয়া উচিত। আসবো প্লিজ, গোলাম মোল্লার অনেকেই বলছি সংক্ষেপে বলবার জন্য, আমরা আবার আসবো প্লিজ। ধন্যবাদ। এখানে আমাদের যে মাননীয় সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি অনেকগুলো উইন্ডো খুলে দিয়েছেন বিতর্কের জন্য। প্রথমত, বাংলাদেশ আওয়ামী লীগ নৈতিকভাবে এবং অন্তঃস্থল থেকে শাহবাগের এই প্রজন্ম চত্বরে যারা আন্দোলনরত আছেন তাদেরকে সমর্থন করছে, যে বিষয়টা নিয়ে তারা আন্দোলন করছে, এবং একই সঙ্গে সরকারের পক্ষ থেকে প্রাণান্ত চেষ্টা করছে যে আন্দোলনের যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুর বাস্তব রূপ দেওয়ার জন্য যে আইনগত বিষয়গুলো করা দরকার, ঠিক এই বিষয়টা আমরা অনেকগুলো করেছি এবং বাকি জিনিসগুলো আমরা প্রক্রিয়াধীন। কিন্তু এই বিষয়টাতে অর্থাৎ প্রজন্ম চত্বরে যারা আন্দোলনরত, আমাদের এর আগে ব্যারিস্টার পার্থজিটি বললেন যে এদের কিন্তু কারো এমপি বা মন্ত্রী হওয়ার কোনো দুরাশা নেই, বা তারা মূল কোনো ছাত্র ফ্রন্ট বা কোনো আওয়ামী লীগ বা বিএনপি এরকম কোনো রাজনৈতিক দলের কোনো কর্তা ব্যক্তি এরকম আমরা জানিনি। নিতান্ত একটা আদর্শিক দিক থেকে, জাতীয় একটা চেতনা থেকে, একটা বোধ থেকে এবং বুদ্ধি থেকে তারা এই দৃষ্টিতে গিয়েছে। আমি যে কথাটা বলতে চাই যে এই যে আমাদের তরুণ সম্প্রদায়ের এই আন্দোলনকে যদি বাস্তব রূপ দিতে হয়, তাহলে আগে তাদের যে বক্তব্যটি, সেই বক্তব্যটির জাতীয়করণ, অর্থাৎ এই দেশের যত দলগুলো আছে সেই দলগুলো তাদেরকে অ্যাক্রেডিটেশন করতে হবে যে আমরা তোমাদের সঙ্গে একমত। আদারওয়াইজ আমরা কিন্তু বারবার এই যে জামাতের মতো একটা বিধ্বংসী দলের মুখোমুখি আমরা আমাদের তরুণ সম্প্রদায়কে বিতর্ক করে আমরা তাদেরকে দিয়ে দিচ্ছি, এবং ইট ইজ এ ডেঞ্জারাস গেম। এই ডেঞ্জারাস গেম থেকে আমি সমস্ত যারা রাজনৈতিক দল আছে সবাইকে বলবো এই ডেঞ্জারাস গেম থেকে বের হয়ে আসার জন্য। একটা জিনিস দেখুন, আমাদের সবচেয়ে বড় ব্যাপার হলো যে প্রথাগত আমরা যারা রাজনীতি করি, আমাদের দেশের যে ইসলামের মধ্যে 70টি গ্রুপ আছে, উপগ্রুপ আছে, এই উপগ্রুপ সম্পর্কে আমরা অনেকেই জানি না। না জানার কারণে আমরা কিন্তু বারবার সেই ভুলগুলো করে ফেলি। আপনি জানুন, এই যে বাইতুল মোকাররম চত্বর, এই বাইতুল মোকাররম চত্বর থেকে কিন্তু সর্বপ্রথম গোলাম আজমকে জুতা পেটা করা হয়েছিল, এটা আপনাদের বুঝতে হবে। তো এই বাইতুল মোকাররমের সমস্ত মুসল্লিরা কিন্তু জামাত ইসলামী করে না, এবং গত 4টি বছর নয়, বিএনপির আমলেও কিন্তু কখনো জামাত ইসলামী বাইতুল মোকাররমে ঢুকতে পারেনি। সেই বাইতুল মোকাররমে হঠাৎ করে এত উত্তাল আন্দোলন হলো কেন? বিভিন্ন সময় দেখা গেছে যে যারা জামায়াত ইসলামের সঙ্গে ডেড অ্যাগেনস্ট, আপনি যদি মনে করেন যে ইনকিলাব নিউজটা করেছে, ইনকিলাবে যারা জমিয়তুল মুদারিসিন তারা কিন্তু জামাতের ডেড অ্যাগেনস্টে। আমাদের অন্যান্য বড় বড় যে সমস্ত দরবার শরীফ আছে, আমাদের বরিশালে যেমন আছে আপনার চরমোনাই, তারপর সরসিনা, এরা কিন্তু মনে প্রাণে জামাতের বিরুদ্ধে, এবং এত বিরুদ্ধে যে বিরুদ্ধে হয়তো অন্য কোনো রাজনৈতিক দলও নেই। তারা এই আন্দোলনে কেন আসলো? এখানে একটা ব্যাপার হলো, জামাত যেভাবে আমাদেরকে প্রভোগ করতে চাচ্ছে, আমাদের তরুণ সম্প্রদায়কে প্রভোগ করে যেভাবে তাদেরকে বিপদের মুখে ঠেলে দিতে চাচ্ছে, ঠিক সেই জিনিসটাতে আমার কাছে মনে হচ্ছে জামাত অনেকটা সার্থক হয়েছে। এই যে অনেক লোককে আস্তিক এবং নাস্তিক এই বিষয় কথা বলে যে বিভ্রান্ত করার সৃষ্টি করছে, এই জায়গাটাতে আন্দোলনের যারা নেতৃবৃন্দ, সরকারের পক্ষ থেকে যারা রেগুলেটরি বডি আছে, তাদেরকে বোঝা উচিত, দুটো জিনিস বলা উচিত। প্রথমত, যে যিনি যার বিরুদ্ধে এই অপবাদটা ছড়ানো হয়েছে তিনি এই পোস্টগুলো করেননি, দিস ইজ নাম্বার 1। এটা আমাদেরকে অবশ্যই করতে হবে, আদারওয়াইজ এছাড়া এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। কারণ এদেশের শতকরা 90% মুসলমান, এবং তাদের বেশিরভাগ মুসলমান হলো একটা আইডিওলজিক্যাল দিক থেকে এত অন্ধবিশ্বাসী যে তারা কোনো যুক্তির ধার ধারবে না সেখানে। তো ওই জিনিসটা আমাদেরকে প্রথমত বোঝাতে হবে। আর দ্বিতীয়ত যে জিনিসটি বোঝাতে হবে, এর ধার্মিক তাৎপর্যটা কি। প্রথমত, একটা মৃত ব্যক্তির সম্পর্কে একটা জীবিত ব্যক্তি কখনোই বদনাম করতে পারে না, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যদি কেউ মুসলমান হিসেবে কেউ বিশ্বাস করে যিনি মৃত ব্যক্তি, তার সমস্ত বিষয়গুলো ওখানে নির্ধারিত হয়ে গেছে, এবং সেই বিষয়টা নিয়ে নতুন করে বিতর্ক করার এবং তার বিরুদ্ধে বদনাম করা, তার বিরুদ্ধে গীবত করা, এটা অন্য মুসলমান হিসেবে তার জন্য কবিরা গুনাহ। এই বিষয়টিগুলো যারা প্রজন্ম মঞ্চে আছেন, যারা সরকারে আছেন, আইন প্রয়োগকারী সংস্থা আছেন, তারা এর কতগুলো ইগোইস্টিক ল্যাঙ্গুয়েজ আছে। যেমন আপনার সাথে যদি বাংলা ভাষায় কথা না বলি আপনি বুঝবেন না, আপনার সাথে আফ্রিকান ভাষায় কথা বলে আপনি বুঝবেন না। এখন যেই লোকগুলো রাস্তায় নেমে আসছে তাদেরকে আমরা প্রতিপক্ষ না মনে করি, তাদেরা তো এতদিন আসেনি। জামাতের এই যে 17 দিনের মধ্যে একদিনও তো ধারে কাছে আসতে সাহস পেল না। তাদের সবচেয়ে বড় আখড়া হলো আমাদের যে প্রজন্ম চত্বরের পাশেই একটা যে কাটাবন মসজিদ আছে, সেটাকে কেন্দ্র করে ওখানে তাদের কোনো অ্যাক্টিভিটি ছিল না। হঠাৎ করে এই শুক্রবারে তারা এত ফোর্স পেল কোথায়? এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে আমার মনে হয় যে আমাদের এই দেশটি
এত বিশাল পপুলেশন এবং ডেনসিটি মানব জাতির সৃষ্টি হওয়ার পরে কখনো ছিল না, আগামীতে হবে কিনা এটা আমরা জানি না। ফলে এই জিনিসটা খুব সতর্কভাবে আমরা আবার আসবো। আমি একটু যাবো মিস্টার মাহিবি চৌধুরী, যুগ্ম মহাসচিব, বিকল্পধারা বাংলাদেশ। আপনি কিভাবে মূল্যায়ন করবেন? রুবাই ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। 4-5 জনের পরে আমি দেখলাম যে আসলে বিষয়টা অলরেডি অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। আমি একটু অন্যভাবে খুব সংক্ষেপে বলার চেষ্টা করবো। 1 নম্বর হচ্ছে গিয়ে 2011 সালের মার্চ মাসে আমরা অনলাইনে ফেসবুকে তরুণদেরকে একত্রিত করার চেষ্টা করেছিলাম। 1 বছর চেষ্টা করার পরে আমাদের মূল বক্তব্যটা ছিল যে তরুণ প্রজন্মের মধ্যে যারা অনেক মেধাবী আছে, যারা আমরা উই স্পেন্ড আ লট অফ টাইম ইন ফেসবুক, ইন অনলাইন, এবং তাদের মধ্যে আসলে সেই মেধাটা কিন্তু আছে যে মেধাটা তারা দেশের জন্য কাজে লাগাতে পারে। এবং শুধুমাত্র একটা মুখস্থ কথা বলে আমি রাজনীতি পছন্দ করি, রাজনীতি ঘৃণা করি, এটা না বলে তাদের জাতি গঠনের প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়া উচিত এবং তাদের এগিয়ে আসা উচিত। এরকম একটি উদ্দেশ্য নিয়ে আমরা যখন ব্লু ব্যান্ড কল গঠন করেছিলাম, সেখানে আমরা একটা জিনিস বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, আপনি দেখবেন যে এই জাতি গঠনের পুরো প্রক্রিয়ার মধ্যে সবসময় নেতৃত্বে ছিল তরুণ প্রজন্ম। 52 ভাষা আন্দোলনে তার একটি জাতির নেতৃত্ব দিয়েছে, জাতির জন্মের নেতৃত্ব দিয়েছে। তারপর একটা 20 বছরের চক্রে পড়ে গেছে। 20 বছর পর আবার 71-এ তারা আবারও সামনে এগিয়ে এসছে তরুণ প্রজন্ম, তারা একটি জাতি রাষ্ট্র গঠনের নেতৃত্ব দিয়েছে। আবার 20 বছরের চক্র। তারপর 91-তে আমরা দেখলাম গণতন্ত্রের জন্য তরুণ প্রজন্ম আবার এগিয়ে আসলো। এই 91-এর পর থেকে আমরা রাজনীতির যে অনৈক্য দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে, তারপর 20 বছর পেরিয়ে 2011-2012 থেকে কিন্তু ইট ওয়াজ অ্যাবাউট টাইম যে তরুণ প্রজন্মের আবার এগিয়ে আসার একটা সময় আসছিল। আমরা ব্লু ব্যান্ড কলের পক্ষ থেকেই রাজনৈতিক ঐক্য গঠনের জন্য আমরা রাস্তায় নেমেছিলাম। আমরা হয়তো 18 মিনিটও সেখানে দাঁড়াতে পারিনি, আর আজকে তরুণ প্রজন্ম শেষ পর্যন্ত কিন্তু তারা রাস্তায় নেমেছে এবং অত্যন্ত সফলভাবে তারা 18 দিন আজকে রাজপথে অবস্থান করেছে। এবং আমি বলবো গত 20 বছর যেই রাজনৈতিক নেতৃবৃন্দ কোনো জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ হতে পারে নাই, বাংলাদেশের 2013 প্রজন্ম এই শাহবাগ চত্বরের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের তরুণ প্রজন্ম সকল দলের, সকল মতের, সকল ধর্মের মানুষ শাহবাগ চত্বরে একত্রিত হয়েছে একটি দাবিতে। যারা যুদ্ধাপরাধ করেছে, 71-এ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে, সেই যুদ্ধাপরাধীদের বিচার, তাদের ফাঁসি তারা আদায় করতে চায়। এবং তার মাধ্যমে we want to get back the pride as a nation, as a people, যে আমাদের সেই জিনিস আমরা আটকা পড়েছিল। এই জায়গায় কোনো ধর্মের বিষয় আসে নাই, এই জায়গায় কোনো রাজনৈতিক মতামতের বিষয় আসে নাই, তারা ঐক্য প্রতিষ্ঠা করতে পেরেছে। এবং এটা আমি ভেবেছিলাম যে এটা আমাদের জন্য সত্যিকার অর্থে দিস ইজ অ্যানাদার, ইট ইজ এ হিস্ট্রি। আমরা ইতিহাস কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছি। এবং আপনি তাকিয়ে দেখুন, এখানে আমি অনেকগুলো বক্তব্য এসছে যেগুলো আমাকে বলতে হবে। ইট ইজ কারেক্ট, আমি এই শাহবাগ আন্দোলনের 3য় অথবা 4র্থ দিন প্রথম শাহবাগ চত্বরে গেলাম। And I have seen, যাদেরকে এখানে বসে থাকতে দেখেছি, আমি যাওয়ার পর আমি অনেককে দেখেছি দৌড়ায় আমার সাথে ছবি তুলছে। আজকে বলছে এমনকি আমার এলাকারও কিছু লোকজন আমি দেখেছি, কেউ এসে বলছে আমরা আপনাকে সমর্থন করি। তার মানে বোঝা যায় এখানে কোনো একটি দলের সমর্থক সেখানে ছিল না, সব দলের মানুষ সেখানে ছিল, সব দলের মানুষ, সব মতের মানুষ সেখানে ছিল। নামাজের বিরতি দেওয়া হয়েছিল, সঠিক, নামাজের বিরতি প্রথম দিন থেকে আমি যতদূর জানি নামাজের বিরতি ছিল, কিন্তু হয়তো ওখানে নামাজ পড়ার মতো কোনো ব্যবস্থা ছিল না, বা নামাজের বিরতি প্রত্যেক বক্তব্যে দেওয়া হচ্ছে, আমি যতদূর পর্যন্ত দেখেছি। তারপর আপনি দেখুন সমস্যাটা কোথায়। 5 তারিখে এই শাহবাগ আন্দোলন থেকে 15 তারিখ পর্যন্ত আমি কিন্তু রাস্তায় কোনো সহিংসতা দেখি নাই, আমি কিন্তু সারা বাংলাদেশের শাহবাগের বিরুদ্ধে কোনো বক্তব্য শুনি নাই। ইট ইজ এ ফ্যাক্ট, আমাদের ফ্যাক্টটা বুঝতে হবে। তার আগে কিন্তু বাচ্চু রাজাকারের ফাঁসি হয়েছে, ফাঁসির আদেশ আসার পরও আমি রাস্তায় কোনো সহিংসতা চেষ্টাও দেখি নাই। অতএব শাহবাগের চত্বরে সারা বাংলাদেশের মানুষ এই চেতনার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছিল। 15 তারিখের পর, রাজীব হত্যাকাণ্ডের পর আমরা দেখলাম একটা ভিন্ন একটা চিত্র আস্তে আস্তে আসতে শুরু করলো। আমাদেরকে এই জায়গাগুলোকে কিন্তু আমি একটু আইডেন্টিফাই করতে হবে, বিকজ আমরা যদি ডায়াগনোসিস না করতে পারি রুগীর, তাহলে কিন্তু আসল চিকিৎসা দেওয়া যাবে না ভাই। তো আপনাকে আসল জায়গাটার মধ্যে আসতে হবে। এইখানে এখন প্রশ্ন হচ্ছে গিয়ে সরকারের পৃষ্ঠপোষকতা শাহবাগে ছিল কিনা। আমি প্রথম দিন একটি অনুষ্ঠানে বলেছি ইয়েস, আমি গিয়েছি, আমার কাছে মনে হচ্ছে অবশ্যই সরকারের পৃষ্ঠপোষকতা রয়েছে, এবং আমি এখানে আই ডোন্ট সি এনিথিং রং। এরকম একটি মুভমেন্টে সরকারের পৃষ্ঠপোষকতা কেন, বিরোধী দলের পৃষ্ঠপোষকতা থাকা উচিত ছিল। সবাই পৃষ্ঠপোষকতা ধরবে, কিনা আমাদের সন্তানরা সেখানে নেমেছে, আমাদের তরুণ প্রজন্ম সেখানে নেমেছে। বাট প্রবলেম কিন্তু পৃষ্ঠপোষকতায় ছিল না। প্রবলেমটা আসলে যেখানে ছিল, আমার কাছে মনে হচ্ছে যে প্রতিটি দল তার নিজ নিজ রাজনৈতিক স্বার্থ এখান থেকে হাসিল করার চেষ্টা করেছে, চেষ্টা সেখানে সবসময় ছিল। সেই চেষ্টাকে অতিক্রম করে এই তরুণ প্রজন্ম তাদের ঐক্য ধরে রাখতে পারবে কিনা সেটা সময় বলে দিবে। কিন্তু একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, আমি যে জিনিসটি বলতে চাই, এই যে খেলাফত মজলিস আজকে রাস্তায় নামলো, এই যে চরমোনাই পীর সাহেবের দল আজকে রাস্তায় নামলো, এরা কিন্তু সুস্পষ্টভাবে সারা জীবন অ্যান্টি জামাত রাজনীতি করে এসছে, প্লিজ, কঠিন ভাবে। আমি এই শাহবাগ চত্বরে 9ম অথবা 10ম দিনে ইসলামী ছাত্র সেনার ঐক্য প্রকাশ করতে দেখেছি,
সুস্পষ্টভাবে তাদের স্লোগান শুনেছি, কোরআন শরীফ পড়ো ভাই, জামাতিদের জায়গা নাই, হাদিস শরীফ পড়ো ভাই, জামাতিদের জায়গা নাই। সেই ইসলামী ছাত্র সেনাও কিন্তু আজকে রাস্তায় নেমেছে এটার বিরুদ্ধে। সো ইফ ইউ ডোন্ট, এখন সেটা যদি কারো ভ্রান্তির জন্য হয়, যদি কারো ভুলের জন্য হয়, সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। কিন্তু ইসলামের বিরুদ্ধে এই যে এই আন্দোলনটা না, এই জিনিসটা বুঝতে, কেননা যেটা আপনি বলেছেন যে আমি আমার প্রথম পরিচয় আমি বাংলাদেশি, আমি কিন্তু সেটাও বলি, আমি বলি আমার প্রথম পরিচয় আমি মুসলমান, ফার্স্ট আমি মুসলমান, তারপরে আমি বাংলাদেশি, তারপর আমার রাজনীতি, মৃত্যুর পরে আমার একমাত্র পরিচয় হিসেবে আমি মুসলমান, সেই হিসেবে আমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে বাংলাদেশের মাটিতে। আর নাস্তিক আস্তিকের লড়াই এটা না। আমি জানি, আই আন্ডারস্ট্যান্ড। আমি জাপানে আমি 30 সেকেন্ডে দিয়েছেন, আমি 30 সেকেন্ডে শেষ করার পর দিলে মানে ভালো হবে, কারণ আমার বক্তব্য এখানে থামা যাচ্ছি না। আপনি লুক এট জাপানের অধিকাংশ মানুষ নাস্তিক, সবচাইতে শান্তিপ্রিয় মানুষ তারা। নাস্তিক কে হবে, আস্তিক কে হবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার, এটা কারো কিছু বলার নেই। কিন্তু নাস্তিক হওয়া আর ইসলাম বিদ্বেষী হওয়া একই জিনিস নয়। বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই ইসলামের বিরুদ্ধে আক্রমণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আক্রমণ, কুরুচিকর কথা, এটাকে কখনো মেনে নিবে না। অতএব এই জায়গাটায় দৃষ্টি রেখে আমরা সম্পূর্ণ জাতিকে ঐক্যবদ্ধ করার যে স্বপ্ন এই প্রজন্ম চত্বর দেখিয়েছে, সেই স্বপ্ন যাতে বাস্তবায়ন হয় সেদিকে আমাদের নজর দিতে হবে। উই মাস্ট বি ইনক্লুসিভ, সবাইকে ইনক্লুড করতে হবে, শুধু জয় বাংলা নয়। আমি বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জিন্দাবাদকেও সেখানে দেখতে আমরা চাই। ফোনটি নিয়ে তারপর আলোচনায় আসবো। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, জি, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি এন্ডার বলছিলাম ধানমন্ডি থেকে। বলুন। আসলে 17 দিন ধরে যে তরুণ প্রজন্মের যে আন্দোলন চলছে, জামাত শিবিরের রাজনীতিকে নিষিদ্ধ এবং ফাঁসির আসামি, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে, আমাদের প্রশ্ন হচ্ছে যে এখন আজকে যে তাণ্ডবটা তারা ঘটালো, আজকে আমাদের শহীদ মিনারের প্রতি, আমাদের দেশের জাতীয় পতাকার প্রতি তারা যে অবমূল্যায়ন করলো, এটা তারা প্রমাণ করলো যে তাদের অনতি বিলম্বে তাদের এই দেশের রাজনীতি বন্ধ করা উচিত। এবং তাদেরকে, আমার প্রশ্ন হচ্ছে, মাননীয় লয়ার এবং আমাদের সংসদ সদস্য পার্থ ভাই আছেন ওখানে, আমাদের প্রশ্ন হচ্ছে যে এই দলটাকে ব্যান করতে আইনি প্রক্রিয়া এবং সংসদীয় কার্যক্রমের মাধ্যমে কতদিন লাগতে পারে? জি, আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু উত্তরটি শুনতে হলে আপনাকে আমাদের সঙ্গে থাকতে হবে, কারণ বিরতির পরে আমরা উত্তরটি খুঁজবো। এই পর্যায়ে আমি একটু রতন ভাইকে অনুরোধ করবো শাহবাগের আন্দোলন এবং আজকের দিনের ঘটনা নিয়ে মূল্যায়ন করবার জন্য। রাজিকুজ্জামান রতন। ধন্যবাদ। আমাদের এই শাহবাগের আন্দোলন নিয়ে অনেকগুলো কথা হলো। এটা একটা নির্দলীয় আন্দোলন অথবা দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা না করেও একটা উচ্চমাত্রার রাজনৈতিক